রেশন শপে ওই ভোজ্য তেল মশলাপাতি এই তুলনায় নিমিত্ত মাত্র। আমাদের সঙ্গে এই প্রেস বার্তালাপে আমাদের মুখপাত্র আপনাদেরকে এই রাজ্য এবং এই দেশের ঘটে যাওয়া বিভিন্ন দুর্নীতির সম্মুখীন করেছে। সবচেয়ে বড় যেই দুর্নীতি যেটা নিয়ে আমরা আজকে রাস্তায় সরব, তা হচ্ছে এই রাজ্যের এবং এই দেশের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাকে ক্রোনোলজিক্যালি, সিস্টেম্যাটিক্যালি, স্ট্র্যাটেজিক্যালি কিভাবে এই ভারতীয় জনতা পার্টি এটাকে ক্রমেই শেষ করে দিচ্ছে, তার এক দারুণ উদাহরণ আমরা কিছুদিন আগে দেখেছি। যে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল এবং এটা নিয়ে আমরা এখনো সর্বভারতীয় যুব কংগ্রেসের থেকে শুরু করে ছাত্র সংগঠন থেকে শুরু করে নানান সংগঠন রাস্তায় প্রতিবাদে আছে। প্রতিবাদে একটাই নারা, যে এই বারংবার হয়ে যাওয়া মানুষের জীবন, ছাত্রছাত্রীদের জীবন নিয়ে যে ছিনিমিনি খেলা, এই প্রশ্নপত্র ফাঁস, বারংবার বড় বড় পরীক্ষাতে যে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের একটাই আওয়াজ, যে ধর্মেন্দ্র প্রধানের অতি সত্বর ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আমরা চাই। কিন্তু আমরা কি দেখলাম, এত কিছু হয়ে যাওয়ার পরেও প্রধানমন্ত্রী যখন এই বিদেশ সফরে যাচ্ছিলেন, তার আগে প্রকাশ্যে প্রেসের সামনে উনি বলে গেছেন যে জাতীয় শিক্ষানীতি হিসাবে ধর্মেন্দ্র প্রধান খুব সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন। এটা বোঝায় যে কিভাবে এই ভারতীয় জনতা পার্টি খালি নিজেদের কমিশন ব্যবসা নিয়ে ব্যস্ত, নিজেদের কিভাবে পয়সা আত্মসাৎ করতে হবে তা নিয়ে ব্যস্ত। 12টি জীবন এই নিট পরীক্ষায় চলে গেছে, 22 লক্ষর উপরে ছাত্রছাত্রীর জীবন আজকে অন্ধকারের দিকে। কিন্তু প্রধানমন্ত্রী এখনো বলছেন যে ধর্মেন্দ্র প্রধান খুব ভালো কাজ করেছেন এবং তার তীব্র ধিক্কার এবং প্রতিবাদ আমরা জানাই। আমরা দেখেছি যে টেট পরীক্ষায় কিভাবে প্রশ্নপত্র আবারও ফাঁস হয়েছে, টেট পরীক্ষা শেষ পর্যন্ত বাতিল করতে হয়েছে মহারাষ্ট্রে। নেট পরীক্ষা, আশ্চর্যের বিষয়, এই নেট পরীক্ষায় 2026-এর যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র হুবহু 2024-এর হুবহু প্রশ্নপত্র, নেটের যে প্রশ্নপত্র এসেছিল সেটা 2026-এ আবার প্রিন্ট করে দিয়ে দেওয়া হয়েছে। এটাই বোঝায় যে কোন লেভেলের কমিশন ব্যবসা, কোন লেভেলের এডুকেশন মাফিয়াদের সাথে মিলে এই সরকার ছেলেমেয়েদের জীবন নিয়ে আজকে ছিনিমিনি খেলছে। আজকে কোন রকম ভাবে ধর্মেন্দ্র প্রধানের মুখ থেকে কোনো দায়বদ্ধ স্টেটমেন্ট এখন পর্যন্ত আসছে না। স্টুডেন্ট মারা যাচ্ছে, আত্মহত্যা করছে, 22 লক্ষ জীবন নিয়ে ছিনিমিনি খেলা এখনো চলছে। কিন্তু ওনার ভেতরে, ধর্মেন্দ্র প্রধানের ভেতরে একটাই জিনিস, যে আমি এখান থেকে প্রচুর পয়সা লাভ করছি, টিউশন মাফিয়াদেরকে দিয়ে আমি প্রশ্নপত্র ফাঁস করিয়ে তার 80% কমিশন আমরা পাচ্ছি, আমি পদত্যাগ করব না। এবং লজ্জাস্কর ব্যাপার, এটা নিয়ে নিন্দা জানাই। এবং এটাতেই বোঝা যায়, যেখানে প্রধানমন্ত্রী খুদ একজন মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, যিনি বারংবার ওনার এডুকেশন মিনিস্টার হওয়ার পরে বারংবার প্রায় 90-এর উপরে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তাকে শাবাশি দিচ্ছে। এই রাজ্যের এবং এই দেশের কি ভালো হকিকত, সেটা আপনি এই বক্তব্যতেই বুঝতে পারেন। এই তুলনায় নিমিত্ত মাত্র। রেশন শপে ওই ভোজ্য তেল মশলাপাতি, আমি শুধু খাদ্য দপ্তরের যে বড় ঘোটালা কাঞ্চন, সেটা হচ্ছে কৃষিক্ষেত্রে আমরা যেটা দেখছি, যে বরাবরই একটা কথা কৃষিমন্ত্রী বলে বেড়াচ্ছেন, উন্নয়নের দিশা দেখাচ্ছেন কৃষিমন্ত্রী।
এতটাই উন্নয়নের দিশা দেখাচ্ছেন যে এই দিশার ফলে কৃষকদের একটা বড় অংশ কৃষিকাজ ছেড়ে আজকে পরিযায়ী শ্রমিক হয়ে এ রাজ্যে কাজ এবং রোজগার, প্রয়োজনীয় রোজগার জোটাতে না পেরে বহির্রাজ্যে এবং বহির্দেশে চলে যাচ্ছে, যেতে বাধ্য হচ্ছে। এবং দুঃখের কথা, 8 বছরে এমন অনেকেই লাশ হয়ে ফিরে এসেছে। অতীব দুঃখের কথা। এই কৃষি উন্নয়নে একেবারে কৃষিমন্ত্রীর বিধানসভা এলাকায় যে নাকের ডগায় একটা জায়গা কাতলামারার, আমাদের সেখানে নির্দিষ্টভাবে আমি জায়গাটার নাম বলে দিচ্ছি, সেটা হচ্ছে এডিসি এলাকা, ব্রহ্মকুণ্ডের মনাইপাড়া পঞ্চায়েত এলাকা থেকে আপনার কাতলামারা বাজার পর্যন্ত দলরলিয়া এলাকা পর্যন্ত 500 কানি জমি আজকে পতিত পড়ে আছে। এই জমিতে কয়েক বছর পূর্বে কাতলামারা বাজার সংলগ্ন একটা ছড়া আছে। এই ছড়াতে কৃত্রিম বাঁধ নির্মাণ করে সেচ ব্যবস্থা করে 250 থেকে 300 কৃষক সেখানে 2 ফসলি চাষাবাদ করত। আজকে এই ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার ফলে সেখানে কৃষকরা রাজ্যান্তরী হয়েছে, সেই রাজ্যে আর তাদের বেঁচে থাকার উপায় খুঁজে না পেয়ে রাজ্যান্তরী হয়েছে। কমলপুরে সুরমা বিধানসভা কেন্দ্রে এমন একটা দুটো গ্রাম পঞ্চায়েতে 150 কানি জমি এখানে লিখিত আছে, আমরা লিখিতভাবে পাঠিয়ে দেব। 150 কানি জমি আগে চাষাবাদ হতো, সেচের অভাবে পড়ে আছে। এখন গ্রামে যান, দেখবেন প্রতিটা গ্রামে সেখানে কানি কানি জমি পতিত পড়ে আছে, চাষ হচ্ছে না। কেন? চাষটা আজকে আর লাভজনক না। সেই জায়গায় নিয়ে গেছে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার। মুখে বিজ্ঞাপনী প্রচারে অনেক কিছু শোনানো হচ্ছে। এর মধ্যে ছোট এই এডিসি নির্বাচনের আগে মিনি পাওয়ার টিলার সরবরাহ করা হয়েছে এডিসি এলাকায়, এডিসি এলাকার বাইরেও। পাওয়ার টিলারের বাজার মূল্য 20 থেকে 21,000 টাকা। এগুলি প্রকিউর করেছে সরকার 80,000 টাকা মূল্যে। সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে। সংবাদ মাধ্যমে প্রচারিত হওয়ার পর আজ পর্যন্ত হয়ে গেছে 2 মাস হয়ে গেছে প্রচারিত হওয়ার পর। আমি অপেক্ষা করেছিলাম কৃষিমন্ত্রী বা দপ্তর, তথ্য দপ্তর কোনো প্রতিবাদ করে কিনা। এখন পর্যন্ত কোথাও কোনো মাধ্যমে তার প্রতিবাদ দেখা যায়নি। তাইলে ধরে নিতে হয় সংবাদ মাধ্যমে প্রচারিত বক্তব্যটা সঠিক। এই 80,000 টাকায় যে কেনা মিনি পাওয়ার টিলার যা বিলি করা হয়েছে, অধিকাংশই অকৃষক শাসক জোটের কর্মীদের কাছে। আর বাকি যারা কৃষকরা কিছু পেয়েছে, তাদের হয়েছে যে 1-2 মাটি চাষ করার পর সেখানে অকেজো হয়ে আজকে এগুলি অচল হয়ে পড়ে আছে। আর অকৃষকরা পাওয়ার টিলার বিক্রেতাদের কাছে 3,000-4,000 টাকা দামে সেগুলি বিক্রি করছে। এ হচ্ছে কৃষক উন্নয়নের চিত্র। বাকি কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। এই গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনে আমার সাথে আছে রাজ্য যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা, আমাদের রাজ্যের অসংগঠিত শ্রমিক কংগ্রেসের চেয়ারম্যান শান্তনু পাল। আমরা বর্তমান সময়ে
আমাদের দেশ ও রাজ্যে চলমান ঘটনাবলীর মধ্য থেকে গুরুত্বপূর্ণ 3-4টা বিষয়, অতি জরুরি বিষয় জনসমক্ষে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে, প্রধানত সরকারি তথ্য আর প্রধানমন্ত্রী থেকে শাসক বিজেপি দল আর আমাদের রাজ্য সরকার মন্ত্রীদের প্রদেয় যে তথ্য, এর মধ্যে ফারাকটা, মানুষের অভিজ্ঞতার কথা, আমাদের অভিজ্ঞতার কথা, অভিযোগের কথা, এগুলি বাদই দিলাম। শুধু সরকারি তথ্যের সাথে ফারাকটা রাজ্যবাসীর উপলব্ধি করার জন্য আমরা যে বিষয়গুলি আজকে এখানে আনতে চাই। প্রধানত হয়তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, গত 29শে জুন আমাদের দেশের রিজার্ভ ব্যাংক আমাদের আর্থিক স্থিতির একটা সংক্ষিপ্ত যে হিসাব, তা আমি তুলে ধরছি। রিজার্ভ ব্যাংকের দেওয়া তথ্য 26 সালের 26 সালের 31শে মার্চ পর্যন্ত ভারতের বৈদেশিক ঋণ বেড়ে দাঁড়িয়েছে $762.8 বিলিয়ন, যা গত এক বছরে বৃদ্ধি $26.3 বিলিয়ন। জিডিপির পরিমাপে এই বৃদ্ধির অঙ্কটা $51 বিলিয়ন এক বছরে। কেন্দ্রীয় সরকারের গত বাজেটে একটা পরিসংখ্যান দেওয়া হয়েছিল যে বৈদেশিক ঋণ বাড়তে পারে 57.86%। ইতিমধ্যে তা বেড়ে দাঁড়িয়েছে, রিজার্ভ ব্যাংকের হিসাব 56.1% বাড়তে পারে, বেড়ে দাঁড়িয়েছে 57.86%। মোদিজি গত 3 দিন আগে ডিজিটাল ইন্ডিয়ার যে 11 বছরের সাফল্যের বিস্তৃত একটা বিবরণ তুলে ধরেছে। আমি এর সবটা বলবো না, আমার সহযোদ্ধা যুব কংগ্রেসের সভাপতি নীলকমল পরবর্তী সময়ে প্রাসঙ্গিক 2-3টি তথ্য আপনাদের সামনে তুলে ধরবেন। আমি শুধু যেটা বলতে চাই যে উনি বলার সংক্ষিপ্ত সার, টুইটের সংক্ষিপ্ত সার, ডিজিটাল ইন্ডিয়ার সুফল দেশের কোনায় কোনায় প্রতিটা মানুষের কাছে পৌঁছে গিয়েছে, উন্নয়নের বার্তা তুলে দিয়েছে। তো এগুলি যদি সুফল হয়, আমার কিছু বলার নেই। যে সরকারি তথ্যে ডিজিটাল কারচুপি ইতিমধ্যে আমাদের দেশে লক্ষ লক্ষ স্থায়ী আমানতকারী যারা ব্যাংকে টাকা গচ্ছিত রেখেছে, এদের শত শত কোটি টাকা উধাও হয়ে গেছে ডিজিটাল পদ্ধতিতে। ডিজিটাল কেলেঙ্কারির আরেকটা শুধু উদাহরণ, জিএসটি সরকারি ব্যবস্থাপনায় কর আদায়। সেখানে পার্লামেন্টে গত বাজেট অধিবেশনে জিএসটি যে সংরক্ষণ দপ্তর তারা যে তথ্য দিয়েছে, সে তথ্য হচ্ছে এই। আমি অন্য তথ্যের অন্য বিষয়ে যেতে চাই না। শুধু ডিজিটাল কেলেঙ্কারিতে যার নামকরণ করা হয়েছে ইনপুট ট্যাক্স ক্রেডিট জালিয়াতি, এতে 5.5 লক্ষ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তো এ যদি সাফল্য হয় তাহলে আর বলার কি থাকবে? আবার বলার কিছু নেই।
আমাদের রাজ্যের ক্ষেত্রে শুধু ডিজিটালি না, সমস্ত দিক থেকে আজকে প্রতিযোগিতা হচ্ছে কে কত বেশি সরকারি অর্থ, অবৈধ অর্থ উপার্জন করতে পারে, এটা নিয়েই হচ্ছে সবচাইতে বেশি প্রতিযোগিতা। সেখানে আমাদের আইনের শাসন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। আজকে আমি সেই ক্ষেত্রে আমারও অভিযোগ না, কংগ্রেস দলের অভিযোগ না, সম্প্রতি স্বরাষ্ট্র দপ্তর পুলিশের যে গত 8 বছরের রিপোর্টটা দিয়েছে, এই সংখ্যাটাই শুধু দিচ্ছি আপনাদের সাথে সংক্ষিপ্ত করার জন্য, কারেন্টও নেই, সংবাদ সম্মেলন সংক্ষিপ্ত করার জন্য। স্বরাষ্ট্র দপ্তরের হিসাব অনুযায়ী 25 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত, 18 সালের মার্চ থেকে পর্যন্ত রাজ্যে খুনের ঘটনা 938টি মাত্র। বিভিন্ন অপরাধ, নারী ঘটিত অপরাধ সহ বিভিন্ন অপরাধের ঘটনা একত্রিত করেছে, যাকে আপত্তি নেই। সে ঘটনা হচ্ছে ৩৮,৭৯০টি, অপহরণ 1071টি, দাঙ্গা হাঙ্গামার ঘটনা 872টি। এগুলি সারা বছরের হিসাব মাথা ঘুরে যেতে পারে। শুধু গত 1 জুন থেকে 2 জুলাই তথ্য, সরকারি তথ্যে খুন মাত্র 7টি, ধর্ষণ, গণধর্ষণ এর শিকার 10টি, 8টি আত্মহত্যা, 5টি যৌন নির্যাতনের ঘটনা, 28টি চুরি, 4টি অপহরণ। আর সংবাদ মাধ্যমের আপনাদের প্রকাশিত খবর অনুযায়ী গত 1 মাসে গার্হস্থ্য হিংসার বলি হয়েছে 9 জন মহিলা। এতে 4 জন খুন হয়েছে, 5 জন আত্মহত্যা করেছে। এই হচ্ছে আইন শৃঙ্খলার অবনতির দিক। অন্য দিক থেকে আমরা যেটাকে বলছি, আজকে আইনের শাসন বলে কিছু নেই, এটাকে কফিন বন্দি করে পেরেক পুঁতা সম্পন্ন হয়ে গেছে। এর বেশি উদাহরণ আমি দেব না। সম্প্রতি এই যে জিবিপি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে দেওয়া হলো, এতে সরকারি ডাক্তারবাবুরা তাদের যে নির্ধারিত করা সময়, সেই সময়ের বাইরে তারা কি জিবি হাসপাতালে রোগী দেখতে বাধ্য থাকিবে? এটা কি সময় বাড়ানো হবে তাদের, যে না সারা সময় তাদেরকে হাসপাতালে থাকতে হবে, রোগী দেখতে হবে? বেশি সময় বাড়ানো হয়েছে, আপনাদের কি জানা আছে? আমার তো জানার নেই। এই বন্ধের ফলে আমি অন্য সব বাদ দিই, এই জিবি হাসপাতালেই তো বিশ্বমানের হাসপাতাল যখন প্রচার করা হচ্ছে, সেখানে কিছু অহংকারী, অতি অহংকারী, আমি সকলকে দোষারোপ করছি না, কিছু ডাক্তার আমার ব্যক্তিগত অভিজ্ঞতার নিরিখেই বলছে, যারা এখানে কেউ কেউ ডক্টর দেবী শেঠির সমতুল্য মনে করে বা তার চাইতে উপরে মনে করে, সেই সমস্ত সাদা হাতি পুষার মতো বেতন দিয়ে যে সমস্ত ডাক্তারদের রাখা হয়েছে, এরা বছরে 2 বছরে বহির্রাজ্যের বিশেষজ্ঞ ডাক্তারদের সহায়তায় কিছু জটিল রোগের চিকিৎসা বা অপারেশন করার মধ্য দিয়ে যদি বিশ্বমানে পৌঁছে যেত, তাহলে ভুল চিকিৎসায় নিয়মিত জিবি হাসপাতালে রোগী মারা যাচ্ছে কেন? পিঠের অপারেশনের রোগীকে পেট কেটে ফেলছে কেন? কেন একজনের এক্সরে, ওই সোনোগ্রাফি রিপোর্টের অন্য রোগীর চিকিৎসা হচ্ছে কেন? কেন আমাদের ক্যান্সার হাসপাতাল সহ আমাদের জিবিপি হাসপাতালে এবং রাজ্যের সকল হাসপাতালে বিভিন্ন কেনাকাটা সহ ক্যান্টিন পরিচালনায় কোটি কোটি টাকা 9/6 অভিযোগ ওঠা সত্ত্বেও কেন এসবের তদন্ত হচ্ছে না? জিবি হাসপাতালে
দুর্গন্ধে কোনো সুস্থ মানুষ গেলে পর অসুস্থ হয়ে ফিরে আসছে। ওটিতে অপারেশন চলাকালীন সময়ে, ডায়ালিসিস চলাকালীন সময়ে বিদ্যুৎ চলে যাওয়া, এবং আমাদের সবচাইতে বড় কথা, যেখানে রোগীদের নিরাপত্তার ব্যবস্থা নেই, সেটা করা হয়নি, করতে পারছে না যেই সরকার। মহিলাদের বাথরুমে ওই ভিডিও করে নিচ্ছে বাইরে থেকে দুষ্কৃতিকারীরা, এটা রোধ করার ব্যবস্থা নেই। ওই টয়লেটে গিয়ে পরে মরে আছে, এটা খোঁজ খবর করার কেউ নেই। ওই অ্যাক্সিডেন্ট করে পেশেন্ট গেলে পর সঙ্গে লোক না নিয়ে গেলে ট্রলিতে বা হুইল চেয়ারে উঠানোর জন্য অতিরিক্ত পয়সা দিয়ে লোক রাখতে হয়। মুমূর্ষ রোগীকে ট্রলিতে করে এই জায়গা থেকে সেই জায়গায় নিয়ে যেতে গেলে পর বাড়ির লোক, পরিবারের লোকের সাহায্য দরকার হয়। এই সমস্ত ব্যবস্থার উন্নতি, আর আমাদের এই যে প্রতিদিন, এখনের কথা বাদ, এখন তো বিভৎস অবস্থা জিবি হাসপাতালে, প্রতিদিন আমাদের অসংখ্য রোগিনী আউটডোরে এসে লাইনে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে সময় সীমা পার হয়ে যাওয়ার পর যারা বাধ্য হয় ফিরে যেতে, আজকে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে দেওয়ার ফলে লাভটা কার হবে, সুবিধাটা কার হবে? আমার অভিজ্ঞতার নিরিখে বেশি বলবো না, আমার অভিজ্ঞতার নিরিখে এটাই বলতে চাই, এর পেছনে মুখ্যমন্ত্রী স্বয়ং উনি চিকিৎসা সংক্রান্ত বিষয়ে অবশ্যই আমার চাইতে অনেক বেশি জ্ঞানী গুণী। অন্য যারা বলছেন তারা আমার চাইতে জ্ঞানী গুণী, চিকিৎসকরা যারা বলছেন তারা আমার চাইতে জ্ঞানী গুণী, কিন্তু আমার জানার অভিজ্ঞতা আছে। এই রাজ্যে আইএলএস নামক হাসপাতালটি এখানে তৈরি হওয়ার পেছনের যে গোপন রহস্য, বা জিনেট, আপনাদের নিশ্চয়ই স্মরণ করিয়ে দেই, এই জিনেট সম্পর্কিত বিষয়ে এমন জায়গায় বসে সম্ভবত 12 সালে আমি সাংবাদিক সম্মেলন করার পর ওই জিনেটের যে তৎকালীন মালিক নায়ার সাহেব, নামটা পুরো নামটা মনে নেই, ওনার বিরুদ্ধে রাজ্য সরকার মামলা করতে বাধ্য হয়েছিল। তো এই অভিজ্ঞতাগুলির নিরিখে বলতে চাই, এখানে শান্তিনিকেতন মেডিকেল কলেজ সকলেরই তো জানা আছে, যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং এ নিয়ে প্রশ্ন করার পর বিধানসভায় বললেন যে না আমার জানা নেই। তখন অর্ধেক বিল্ডিং সম্পন্ন হয়ে গেছে, এর 1 মাসের মধ্যে মুখ্যমন্ত্রীর দপ্তর, স্বাস্থ্য দপ্তর, আইজিএম হাসপাতাল, এতে শান্তিনিকেতন মেডিকেল কলেজের ক্লাস শুরুর অনুমতি পেয়ে যায়। আর আজকে তো সেখানে তাদের যোগ সাজসে না কিসে জানি না একটা হত্যার ঘটনা ঘটলো, এখনো তার তদন্ত কোন পর্যায়ে আছে, তাদের কর্তৃপক্ষকে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা জানা নেই, এটা চাপা পড়ে যাচ্ছে। বা ওই ভুজঙ্গনগরে জমি দেওয়া নতুন হাসপাতাল, এগুলির পেছনে কি রহস্য, আর এই যে বন্ধ করে দেওয়ার পেছনে আমাদের রাজ্যের তথাকথিত সকল নার্সিংহোম না হলে পরেও কিছু নার্সিংহোম, কিছু নির্দিষ্ট প্যাথোলজি, এদের বা কিছু কিছু ব্যক্তির সুবিধা পাইয়ে দেওয়ার যে কায়েমি স্বার্থ বা আর্থিক স্বার্থ, এই স্বার্থ জড়িত বলেই আমাদের অনুমান। এর সাথে চিকিৎসার উন্নতির প্রশ্ন তো জড়িত নয়, চিকিৎসা পরিষেবা সাধারণের মধ্যে বিস্তৃতি ঘটানোর প্রশ্ন এর সাথে জড়িত নয়, এটা নিশ্চিতভাবেই বলা যায়। আমাদের একটা দেখলাম, তা এটা শুধু বিশাল করে এটা নতুন না, এর আগে তেলিয়ামুড়ায় দেখেছি, এর আগে গন্ডাছড়ায় দেখেছি, এর আগে ডুম্বুরে দেখেছি। আমরা সরকারি আধিকারিকদের অফিসে গিয়ে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে দেখে নেওয়ার, মেরে ফেলার হুমকি, এই সমস্ত হুমকি প্রদর্শন করা হচ্ছে, বেআইনি কাজ করার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে, এই সমস্ত কিছু করা হচ্ছে। এতে শাসক দলীয় মাতব্বররা যেমন আছে
সংবিধানের নামে শপথ নেওয়া তথাকথিত বিধায়করা এর সাথে জড়িয়ে যাচ্ছে। ফলে এই জাতীয় ঘটনাগুলি, এটা যেমন একটা দিক, আরেকটা দিক কি? আরেকটা দিক হচ্ছে এই রাজ্যের সরকারের মন্ত্রী, বিধায়ক, নেতারা যখন তাদের এই যে শাসকের আইন প্রয়োগ করছে, তেমনি আমলাদের, পুলিশ আধিকারিক থেকে শুরু করে একটা অংশ তারাও আইন নিজের হাতে তুলে নিচ্ছে, আইন ভঙ্গের কাজে তারা যুক্ত হয়ে যাচ্ছে। নেশা বাণিজ্যে যুক্ত হওয়া সহ অবৈধ কার্যকলাপ। আজকে এই যে সম্প্রতি অভিষেক চন্দ্র নামে আইএএস অফিসারের বিরুদ্ধে যে মামলাটা, এটা কি নতুন কিছু? বা এই যে এডিসিতে যে আইএএস আধিকারিকের যে মামলাটা, এটা কি হঠাৎ করে হয়েছে? সকলেই তো জানেন এর সাথে এই অভিষেক চন্দ্রই বলুন বা এডিসির যে আধিকারিক, এআইএস আধিকারিকের নামটা আমি স্মরণ করতে পারছি না, উনি বলুন, এর আগেও তো অনেক অভিযোগে অভিযুক্ত। আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে উৎপল চৌধুরীর কথা। এই রাজ্যে কি করে একটা পরিচয় ছিল, প্রাক্তন মন্ত্রী, একজন জনৈক মন্ত্রীর ভাগ্নে পূর্বতন সরকারের, সেই পরিচয়ে হয়তো অনেক লুটপাট ইত্যাদি ইত্যাদি করেছে, আমি ধরে নিলাম। এরপরে বিজেপি দলে যোগ দেওয়ার ফলে সে উৎপল চৌধুরী আইএএস অফিসার পরিচয় দিয়ে, এগুলি জানা কথা আপনাদের, যে শুধু স্মরণ করে দিচ্ছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর, শিক্ষা দপ্তর, সেই শিক্ষা দপ্তরের সদর কার্যালয়ে একটা অফিস কক্ষ নেম প্লেট সহকারে ব্যবহার করে, আইএএস অফিসার ব্যবহার করে সরকারি বিজ্ঞাপন দিয়ে টেন্ডার করিয়েছে। টেন্ডার করিয়ে ওনার ব্যক্তিগত অ্যাকাউন্টে টেন্ডারের আমানত জমা করে সেই টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে। এ কি বিশ্বাস করতে হবে সরকারের কর্তা ব্যক্তি, অফিসাররা এদের অজান্তে এই জিনিসটা ঘটেছে? তাহলে তো তাদের আর সরকারে থাকার যোগ্যতাই তো নেই। মাননীয় মুখ্যমন্ত্রীর যোগ্যতা নিয়েই তো প্রশ্ন উঠে যাচ্ছে। ফলে সেই জায়গায় চলে গেছে। এই উৎপল চৌধুরীর ঘটনায় এই সমস্ত আমলারা জড়িত ছিল। উৎপল চৌধুরীকে গ্রেপ্তার করতে এত দেরি হলো কেন? ত্রিপুরা পুলিশ তো গ্রেপ্তার করেনি, গ্রেপ্তার করেছে বহু অভিযোগে অভিযুক্ত পশ্চিম বাংলার যে পূর্বতন সরকার, সেই সরকারের পুলিশ পশ্চিম বাংলায় এই জাতীয় একটা দুর্নীতির মামলায় বহির্রাজ্যে তাকে গ্রেপ্তার করেছিল। এই খবর সংবাদ মাধ্যমে যখন প্রকাশিত হলো, তখন আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রীর, পুলিশের অধিকর্তার তাদের নজরে এসেছে যে না, একটা বিহিত করা দরকার। ক্রাইম ব্রাঞ্চকে ডেকে এনে পাঠিয়ে তাকে ধরে এনে আমাদের জেলে পুরা হয়েছে। তো এই হচ্ছে ঘটনাবলী। এই ঘটনাবলীর মধ্য দিয়ে আজকে আমি সারা ভারতবর্ষে একটা দুর্নীতিটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে দিয়েছি। এখানে লিখিতভাবে আছে, আমি এগুলি বিশদে যাব না। আপনারা জানেন আমাদের রাজ্যের কৃষিমন্ত্রীর কথাই আমাকে একটু বলতে হবে। বলার আগে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী, প্রতিমন্ত্রী, উনি ওনার নিজের নামে এই যে কৃষকদের ভর্তুকি দেওয়া হয়, সেই ভর্তুকির মাত্র 1 কোটি টাকা নিজের নামে করে নিয়েছেন। বলছেন এটা তেমন কোনো এটা দুর্নীতির বিষয় না। এই জাতীয় ঘটনাবলীও আমাদের মোদি জমানায় স্বীকৃত, আইনি স্বীকৃতি পাচ্ছে এই জাতীয় ঘটনাগুলি। আমাদের যে ধর্মীয় উন্মাদনা কথা বলে, রামের কথা বলে, জয় শ্রীরাম কথা বলে, স্লোগান দিয়ে 2টো আসন থেকে আজকে 12 বছর দেশ চালাচ্ছে, এরা রামলীলার মূর্তি লুটে নিয়ে যাচ্ছে, কোটি কোটি ধর্মপ্রাণ মানুষের অর্থ লুটে নিয়ে যাচ্ছে, এরাই লুটে নিয়ে যাচ্ছে। তো এদের কথা নতুন করে আমি কিছু বলতে চাই না। আমি যেটা বলতে চাই সে হচ্ছে এই, যে আমাদের রাজ্যে সম্প্রতি একটা জ্বলন্ত সমস্যা স্বাস্থ্য দপ্তর নিয়ে। তো এই ক্ষেত্রে যে এটাকে আমি শুধু, অনেকেই বলছে হঠকারী সিদ্ধান্ত। হঠকারী তো বটেই, এর টেকনিক্যাল দিক নিয়ে বিভিন্ন দল, আমাদের দল সহ অনেকেই
এই বিষয়টার যেমন বিরোধিতা করেছে, নানা যুক্তি তুলে ধরেছে। কিন্তু আমি যেটা বলতে চাই আমার অভিজ্ঞতার নিরিখে, কারণ এ নিয়ে নিজে যেহেতু একজন দীর্ঘদিনের একজন অসুস্থ রোগী, স্বাস্থ্য পরিষেবার সাথে নানাভাবে আমার জড়িত থাকার সুযোগ হয়েছিল, এগুলি বিবরণ পাঠ করে সময় নেব না। শুধু যে বিষয়টা আমি যে প্রশ্নগুলি আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে, বিশেষত মুখ্যমন্ত্রীর কাছে আমি যে প্রশ্নগুলি রাখতে চাইছি। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ, লং তরাই বেশ।